শহরে কিংবা গ্রামের জনদুর্ভোগের নানা চিত্র বৃত্তাকারে আমাদের নাগরিক জীবনে যন্ত্রণাদায়ক পরিস্থিতি সৃষ্টি করছে। এসব জনদুর্ভোগের বাস্তব চিত্র তুলে ধরবে বৃত্ত, আর সাথে থাকছি আমি রিধিমা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অস্বস্তি যেন কাটছেই না। অন্তর্বর্তী সরকারের সময় উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়া মব সহিংসতা বর্তমান সরকারের ৩ মাসেও দূর হয়নি। বেড়েছে খুন, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনা। ২০২৬ সালের অপরাধের পরিসংখ্যানে এমনই চিত্র ফুটে উঠেছে। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতির দাবি করা হলেও মাঠ পর্যায়ের চিত্র এখনও উদ্বেগজনক। সারা দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, বাকবিতণ্ডা, আধিপত্য বিস্তার, ধর্মীয় অবমাননা সহ নানা অভিযোগে গত ৩ মাসে গণপিটুনি ও মব সহিংসতার ৮৮টি ঘটনায় ৪৯ জন নিহত ও ৮০ জন আহত হয়েছেন, যা সাধারণ মানুষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একটা জন আকাঙ্ক্ষা ছিল যে আমরা হয়তো সব কিছু থেকে পরিত্রাণ পেয়ে এখন স্বাস্থ্য সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি, কিন্তু এটা সম্ভব হচ্ছে না, কারণ আমাদের সমন্বয় সাধনের দরকার। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF এর তথ্যমতে ২০২৬-এ গণপিটুনির ২৮টি ঘটনায় ২১ জন নিহত হয়েছে। ২০২৬ সালেও নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। শুধু ফেব্রুয়ারি মাসেই অন্তত ৪৫টি ধর্ষণের ঘটনা গণমাধ্যমে এসেছে, যার অর্ধেকের বেশি শিশু। পরিস্থিতি তো অনেক ইমপ্রুভ, এতে কোনো সন্দেহ নেই। জুলাই পরবর্তী ৫ তারিখের পরবর্তী যেভাবে মব ভায়োলেন্স ছড়াই গেছিল সারা দেশে, ওই পরিস্থিতি তো এখন নাই। হ্যাঁ, কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু ঘটছে, এটা ঘটবেই। পাবনায় দাদিকে হত্যা করে কিশোরী নাতনিকে ফসলের ক্ষেতে টেনে নিয়ে ধর্ষণ ও হত্যা করা হয়। সীতাকুণ্ডে ৭ বছরের শিশুকে যৌন সহিংসতার পর গলা কেটে দেয়া হয়। ১.৫ দিন লড়াইয়ের পর হাসপাতালে মারা যায় শিশুটি। গত ৩ মার্চ সেহরির সময় কক্সবাজারের উখিয়ায় বাড়িতে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, যা একটি সভ্য সমাজকে কলঙ্কিত ও লজ্জিত করেছে। আমি বারবার যেটা বলি, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি। এক্সিকিউটিভের ভূমিকা আছে যে সচিব দায়িত্ব আছে, যে মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তো ডিসিপ্লিনের দায়িত্বে, তো স্বরাষ্ট্রমন্ত্রী যাকে দায়িত্ব প্রদান করবেন, এই দায়িত্ব প্রদানের মাঝখানে সমন্বয় সাধন থাকতে হবে। আপনি যদি বলেন জিরো টলারেন্স, বলে কোনো লাভ নেই। আপনি যে জায়গাটায় ইমপ্রুভ করতে হবে আপনাকে, রুল অফ ল, আইনের শাসন। কাউকে আমি চিনি না, হুয়েভার হি ইজ অর হুয়েভার শি ইজ, আমি চিনি সে অপরাধী। আপনি যখন ওই জায়গায় যত বেশি ইমপ্রুভ করবেন নিজের, তত বেশি সুশাসন দেশে আসবে। অপরাধী যখন তার কৃতকর্মের জন্য উপযুক্ত শাস্তি পায় না, তখন সাধারণ মানুষের মনে চরম ক্ষোভ দানা বাঁধে এবং সমাজে তীব্র নিরাপত্তাহীনতা তৈরি হয়। তাই ন্যায় বিচার প্রতিষ্ঠা ও আস্থার পরিবেশ ফেরাতে আইনের শাসন নিশ্চিত করা আজ সময়ের দাবি, এমন মত বিশেষজ্ঞদের। গাজীপুরে গেল ৪ মাসে বিভিন্ন থানায় হত্যা মামলা রুজু হয়েছে ৩৪টি। এখন অবধি একটিরও কুলকিনারা করতে পারেনি পুলিশ। সমাজে অপরাধ বিজ্ঞানীরা মনে করছেন, সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের তৎপরতা আরও বাড়ানো প্রয়োজন। মেট্রোপলিটন এলাকা ছাড়া কালীগঞ্জ, কাপাসিয়া, কালিয়াকৈর, শ্রীপুর ও জয়দেবপুর, এই ৫টি থানা নিয়ে গঠিত গাজীপুর জেলা, যেখানে ৫২,৬৩,০০০-এরও বেশি মানুষের বসবাস। কল কারখানার আধিক্যের কারণে এলাকাটিতে সক্রিয় অপরাধী চক্র। জেলা পুলিশের তথ্য অনুযায়ী গেল ৪ মাসে চুরি, ডাকাতি, ছিনতাই ছাড়াও বিভিন্ন থানায় হত্যা মামলা রুজু হয়েছে ৩০টি। এর মধ্যে কালীগঞ্জে ৫টি, কাপাসিয়ায় ৩টি, কালিয়াকৈরে 3টি, শ্রীপুরে 14টি এবং জয়দেবপুর সদর থানায় 9টি। থানায় মামলা হলেও হত্যার রহস্য উন্মোচনে পুলিশের সফলতা শূন্য। যদিও পুলিশ বলছে, শুধু হত্যা মামলাই নয়, সকল ধরনের অপরাধ নির্মূলে কাজ করছেন তারা। আমরা খোঁজ করছি, আমরা আশা করি যে খুব দ্রুততর সময়ের মধ্যে আমরা তাকে পেয়ে যাব এবং তাকে পেলে আমরা কেন, কি কারণে এই ঘটনা তিনি ঘটিয়েছেন বা তার সাথে অন্য কোনো সহযোগী ছিল কিনা বা এর মধ্যে অন্য কোনো ঘটনা আছে কিনা, সবকিছুই আমরা তাকে পাওয়ার পরে আমরা বলতে পারি।
অপরাধ ও সমাজবিজ্ঞানীরা বলছেন, পুলিশ বাহিনী এভাবে দক্ষতার প্রমাণ দিতে ব্যর্থ হলে মানুষের আস্থা উঠে যেতে সময় লাগবে না। 5ই আগস্টের পর প্রথম নির্বাচিত সরকার, তারা অতীতের সরকারগুলো অপরাধ নিয়ন্ত্রণের প্রশ্নে যে ভুল করেছে, যে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় দিয়েছে, বর্তমান সরকারের সময় সেটি হবে না। সেটি বর্তমান সরকার যে কথা বলেছে, প্রতিশ্রুতি ব্যক্ত করেছে, সেটি বাস্তবায়ন করে শুধু এই শীর্ষ অপরাধীর বিষয় না, দেশে যাতে আর কোনো অপরাধীর সৃষ্টি না হয়, যোগ্য নাগরিক হিসাবে সবাইকে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করবে, এটাই প্রত্যাশা। মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ সদস্যদের দল মতের ঊর্ধ্বে উঠে কাজ করার তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ। স্লুইস গেটের সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় 8 বছর ধরে যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন মানিকগঞ্জের হরিরামপুরের 11 গ্রামের 20,000 মানুষ। সমস্যা সমাধানে স্লুইস গেটের পরিবর্তে কান্তাবতী নদীতে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মানিকগঞ্জে হরিরামপুর ও শিবালয় উপজেলার সংযোগ রক্ষাকারী কান্তাবতী নদীতে 2012-13 অর্থবছরে একটি স্লুইস গেট নির্মাণ করা হয়, কিন্তু অপ্রশস্ত হওয়ায় শুরু থেকেই পানি প্রবাহে সমস্যা দেখা দেয়। প্রায় 8 বছর আগে বর্ষাকালে পানির চাপ বেড়ে গেলে স্লুইস গেটের এক পাশের সংযোগ সড়ক ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। সেই থেকে এখন পর্যন্ত সেভাবেই পড়ে আছে সংযোগ সড়কটি। পুনর্নির্মাণ না করায় ভোগান্তিতে পড়েছেন 11 গ্রামের হাজারো মানুষ। আর যে পানি মানে যে পরিমাণে যায়, কিন্তু এটা মানে পানি করতে পারে না, ক্যাপচার করতে পারে না, বাড়ি ঘর ভেঙে যায়। স্লুইস গেটের কারণে আমাদের গঙ্গাসাগর থেকে ইন্তাজগঞ্জের যাতায়াত ব্যবস্থা বন্ধ আছে, আসা যাওয়ায় খুবই অসুবিধা। আমাদের এটা সরকার একটু নজর আসলে আমাদের জন্য খুবই উপকার হয়। নদীর পাশ দিয়ে বিকল্প রাস্তা থাকলেও তার অধিকাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গ্রামবাসী বলছেন, বাল্লা ইউনিয়নের ডাকরখালী হাপানিয়া এলাকায় নির্মিত স্লুইস গেটটি খুবই সরু, ফলে পানির চাপ সইতে না পেরে সংযোগ সড়কটি ভেঙে গেছে। এই কোয়ার্টার মাইল রাস্তা কেউ মাথায় নিতে চায় না, রিক্সা গাড়ি আসতে পারে না, আমাদের বিরাট অসুবিধা। পানি বাড়িতে পারে না, ওই জন্যে এই যাতায়াত ব্যবস্থা ভেঙে গেছে। ভাঙার পরে মনে করেন যে এই যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। অভিযোগের সত্যতা স্বীকার করে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী। এলজিডি সহ দপ্তরে একটা পানি ব্যবস্থাপনা ইউনিট আছে, আমি আমাদের ওই এক্সপার্ট টিমকে জানাবো, তাদেরকে সরজমিনে পরিদর্শন করে এটার উপরে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি লিখিতভাবে জানাবো আমার উপমহলকে। 10 গ্রামের হাজারো মানুষের ভোগান্তি দূর করতে স্লুইস গেট অপসারণ করে কান্তাবতী নদীতে একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন সবাই। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা চরপাড়া কলাতলী বেহাল সড়কের কারণে চরম দুর্ভোগে পড়েছেন 8 গ্রামের লক্ষাধিক মানুষ। প্রায় 4 কিলোমিটার সড়ক জুড়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, ফলে পায়ে হেঁটে বেশিরভাগ কাজ সারছেন ওখানকার মানুষজন। 2006 সালে নির্মাণ করা হয় রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া থেকে কলাতলী পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়ক। এরপর আর সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। বড় বড় গর্তে প্রায়ই উল্টে যাচ্ছে অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন। বিকল্প না থাকায় দুর্ভোগ নিয়ে চলাচল করছেন চরপাড়া, চৌধুরীপাড়া, মদিভিটা, নোয়াগাঁও সহ আশপাশের 8 গ্রামের মানুষ। সাইডের পুকুরে ভেঙে পড়ে যাচ্ছে আমাদের রাস্তাটা, আমাদের স্কুলে যেতে খুবই অসুবিধা হয়। 25 বছর যাবত এই রাস্তার কোনো উন্নয়নমূলক কোনো কাজ হয় না। গাড়ি অনেক সময় নষ্ট হয়ে যায় বা গাড়ি উল্টে যায়। স্থানীয়রা বললেন, সড়কের বেহাল অবস্থার কারণে রোগীদের হাসপাতালে নিতে ভোগান্তি পোহাতে হচ্ছে, এমনকি অ্যাম্বুলেন্সও আসতে চায় না। কোনো মাল সামান লয়ে বাড়িতে আসতে পারি না, একটা রোগী অসুস্থ হলে তার মেডিকেল নিয়ে যাইতে পারি না। কোনো কাজ হয় না। এক পক্ষে আমরা বলি, গ্রামের লোককে বললো পরে আর কতদিন নেতা আছে এরা এটাকে বাতিল করে। কাঞ্চন পৌরসভার প্রশাসক মারজানুর রহমান জানান, দ্রুত সংস্কারের জন্য অর্থ বরাদ্দ পাওয়ার চেষ্টা চলছে। ভবিষ্যতে আমাদের যে এডিবির বরাদ্দ আসবে জুন জুলাইয়ের দিকে, সেই বরাদ্দ থেকে আমরা এই রাস্তাটি মেরামত করার চেষ্টা করব, যাতে মানুষের চলাচলে সুবিধা হয়। দুর্ভোগ কমাতে দ্রুত চরপাড়া কলাতলী সড়ক সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী। ফেনীতে 8 কোটি টাকা ব্যয়ে 7 মিটার দীর্ঘ সেতু তৈরি করা হয়েছে ঠিকই, কিন্তু নেই কোনো পারাপারের উপায়। সবচেয়ে বড় বিড়ম্বনা হলো সেতুর দুই পাশে তৈরি করা হয়নি কোনো সংযোগ সড়ক। 8 কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত এই সেতুটির দুপাশে সংযোগ সড়ক নেই, তাই বাধ্য হয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাঠের মই বেয়ে উঠতে হচ্ছে সেতুতে।
দ্রুত সেতুটিতে সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। রাস্তা নাই, ঘাট নাই, কোনো লাভ নেই, ব্রিজ করার থেকে না করাই ভালো। মানুষজন আসা যাওয়া করতে পারে না, ছাত্রছাত্রীরা পড়ে যায় মাঝে মধ্যে। রাস্তাটা হইলে তো রোডটা চালু হইব, কাজে লাগবে। হয়তো রাস্তার কারণে জিনিসটা ইয়ে করেছে, মানুষ যাইতে পারে না। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছোট ফেনী নদীর ওপর নির্মিত আশরাফপুর ও মোমারেজপুর দুই গ্রামের প্রায় 10,000 মানুষের দুর্ভোগ লাঘবে 2023-24 অর্থ বছরের ছোট ফেনী নদীর ওপর সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। টেন্ডারের মাধ্যমে সেতু নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সালে আহমদ। 2 বছর আগে সেতুটির উপরের নির্মাণ কাজ শেষ করেন তারা। তবে জমি অধিগ্রহণ, জটিলতা ও অপরিকল্পিত নির্মাণের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করে বুঝিয়ে দিলেও সংযোগ সড়ক না থাকায় সুফল মিলছে না। এটা মন্ত্রণালয়ে প্রস্তাব গেছে সময় বাড়ানোর জন্য, এটা প্রকল্পের সময় বাড়ানোর জন্য আমাদের চিফ ইঞ্জিনিয়ার স্যার চিঠি লিখছে সচিব স্যারের কাছে, ওনারা এটা বিবেচনা করতেছে, সময় বাড়ালে আমরা এটার কাজ শুরু করে দিব। সংযোগ সড়ক ছাড়াই কোটি টাকার সেতু নির্মাণ এলাকাবাসীর জন্য উপকারের চেয়ে ভোগান্তি বাড়িয়েছে বেশি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ না নিলে এই সেতু কোনো কাজেই আসবে না। দর্শক, এই পর্যায়ে নিতে হচ্ছে বিজ্ঞাপন বিরতি। ফিরে এসে জানাবো শিক্ষার আলো থেকে বঞ্চিত একটি প্রজন্মের খবর। সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম জনদুর্ভোগের বৃত্তে। স্কুলের কার্যক্রম বন্ধ থাকায় কৃষিকাজ ও মাছ শিকারে লিপ্ত হচ্ছে শত শত শিশু। স্থানীয়রা বলছেন, বিদ্যালয়টি চালু না হলে শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে একটি প্রজন্ম। 1994 সালে জাপানের একটি দাতা সংস্থার সহায়তায় চর রমণী মোহন ইউনিয়নের মেঘনা নদীর তীরে স্কুলটি চালু করে বেসরকারি এনজিও সোপিরেট। সিরাজউদ্দিন চৌধুরী নামে এক জোরদার স্কুলের জন্য দান করেন 50% জমি। কয়েক বছর চালুর পর বন্ধ হয়ে যায় বিদ্যালয়টি। বর্তমানে বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন আর মাঠে রাখা হয় ধান, সয়াবিন সহ বিভিন্ন ফসল। স্থানীয়রা জানান, নিকটবর্তী বিদ্যালয়টি 5 থেকে 6 কিলোমিটার দূরে হওয়ায় সন্তানদের সেখানে পাঠানো সম্ভব হচ্ছে না। করার পরে 5 বছর 6 বছর সুবিধা চালাইছে, চালানোর পরে স্কুলটা বন্ধ হয়ে গেছে। দ্রুতগতিতে সরকার লাট বাহাদুর যদি আমাদের স্কুলটা করে দেন, আমাদের এই নদী ভাঙ্গা এলাকার জন্য খুব একটু উপকারী হবে। পোলাপাইনগুলা মুরুখ হয়ে যাইতেছে, নদীতে ক্ষেত কামারে কাজ করে আর নদীতে যায়। এনজিও সোপিরেট কর্তৃপক্ষ বলছে, দাতা সংস্থার অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। দাতা সংস্থা কিছুদিন চালানোর পরে তাদের অর্থ বন্ধ করে দেওয়ার পরে আমরা স্কুলটা চালাতে আর পারি নাই, আমরা ওটা বন্ধ করে দিই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা চেষ্টা করব উপজেলা প্রশাসনের মাধ্যমে ওখানে প্রয়োজনীয় যে সমস্ত এই বাচ্চাদের শিক্ষা নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন হয় সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করার জন্য চেষ্টা করব। নদী ভাঙন আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করা চরাঞ্চলের শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে বিদ্যালয়টি চালু হওয়া খুবই প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। আড়িয়ালখাঁ নদীতে সেতুর অভাবে দুর্ভোগে রয়েছে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা, কালিকাপুর ও চিলারচল ইউনিয়নের প্রায় 50,000 মানুষ। বিকল্প না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছে নৌকা কিংবা ট্রলারে। মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর আড়িয়ালখাঁ নদীর উপর একটি সেতুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন ও যোগাযোগ করে আসছেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন দপ্তর ও জনপ্রতিনিধিদের আশ্বাস মিললেও এখনও শুরু হয়নি সেতু নির্মাণের কাজ। ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে নদীর দুই পাড়ের মানুষের। নদী পারাপারে একমাত্র ভরসা নৌকা ও ট্রলার। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে দৈনন্দিন কাজ সারতে হয় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। কৃষি কাজ করার ক্ষেত্রে দেখা গেছে আমরা মাল সামান্য নিয়ে, কাঁচামাল, বিভিন্ন পণ্য নিয়ে যাতায়াত করতে পারতেছি। এটা ডেলিভারি রোগী হইলে এটা নিয়ে আমরা নদীর পাড়ে বসে থাকি, ওইধারে ঝড় বৃষ্টি আসে। ব্রিজ না হওয়ার কারণে আমাদের স্কুল কলেজে যেতে সবারই সমস্যা হয়। বছরের অন্য সময়ে যেমন তেমন নদী পারাপারে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। 4টা ইউনিয়নের লোক যাতায়াত করে এখান দিয়ে, তাই এখানে আমাদের মহিষেরচর এবং সবার একটাই দাবি, আমরা এখান থেকে পাঁচখোলা এই লংজার দিয়ে একটা ব্রিজ চাই। আমাদের জরুরি ভিত্তিক এখানে একটা ব্রিজের প্রয়োজন। সেতুর অভাবে দুর্ভোগের কথা স্বীকার করে পূর্বসূরিদের মতো আশ্বাসের বাণী শোনালেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। এটা এখনো টেন্ডার প্রক্রিয়ার ভিতরে যায়নি কিংবা ওয়ার্ক অর্ডার হয়নি, ডিজাইন ইউনিটে আছে এবং ডিজাইন ইউনিটে থেকেই
ওখানে একমেকে আসবে, একমেকে আসার পরবর্তীতে একমেক অনুমোদন সাপেক্ষে আমরা কাজ করতে পারি। আড়িয়াল খাঁ নদীর উপর দ্রুত একটি সেতু নির্মাণ করা হলে সহজ হবে যোগাযোগ, কমবে সময় ও খরচ, পাশাপাশি গতি আসবে শিক্ষা, ব্যবসা ও কৃষি খাতে। পাহাড় প্রকৃতির রানী বান্দরবান এখন যেন ময়লার স্তূপ ও দুর্গন্ধের শহরে পরিণত হয়েছে। সড়কের পাশেই ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, যা থেকে ছড়াচ্ছে উৎকট গন্ধ। পৌরসভার এমন অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। ছবির মতো দেখতে সুন্দর পাহাড়ে ঘেরা বান্দরবান শহর, কিন্তু সেই সৌন্দর্যের গায়ে কলঙ্ক লেপন করছে পৌরসভার বিশাল বর্জ্যের স্তূপ। বান্দরবান থেকে বোয়াংছড়ি উপজেলায় যাতায়াতের রাস্তার পাশে বিশাল ময়লার স্তূপ, সেখান দিয়েই নাকে রুমাল চেপে মানুষের যাতায়াত। শহরের যেখানে সেখানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুসহ স্থানীয় বাসিন্দারা। এই ময়লা দুর্গন্ধে আমরা যারা চলাচল করি আমরা থাকতে পারি না, দুর্গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশ, গায়ে নানা রকম রোগ জীবাণু ছড়িয়ে পড়ে। পেট ব্যথা, স্কুলে যেতে পারি না, অনেক সময় স্কুলে যাওয়ার সময় বমিও আসে, স্কুলে গেলে মাথা ব্যথা করে দুর্গন্ধের কারণে। আমরা চাই এই রাস্তায় যেন ময়লা না থাকে, নির্দিষ্ট স্থানে যেন ফেলা হয়। দায় স্বীকার করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেটির অধীনে একটি বান্দরবান পৌরসভার জন্য উন্নত মানের বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট তৈরি করা হবে। পাশাপাশি বান্দরবান শহরের পানির সমস্যা নিরসনের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে একটি উন্নত মানের পানি শোধনাগার নির্মাণ করা হচ্ছে। দুটির কাজই কিন্তু বর্তমানে চলমান রয়েছে। সাধারণ মানুষের দাবি, এই বিষাক্ত গন্ধ থেকে মুক্তি পেতে দ্রুত স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন করা। উপকূলের শহর মোংলাতে মিলছে না পর্যাপ্ত সুপেয় পানি। লবণাক্তের ভয়াবহ থাবায় পৌরসভার পানি ব্যবস্থাপনা প্রায় অচল হয়ে পড়েছে। অনেকে বাধ্য হয়ে ব্যবহার করছেন লবণাক্ত ও দূষিত পানি, ফলে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন সেখানকার বাসিন্দারা। বাগেরহাটের মোংলা পৌরসভায় দিন দিন ভয়াবহ হয়ে উঠছে সুপেয় পানির সংকট। গ্রীষ্মের তীব্র খরা আর নদীর বাড়তি লবণাক্ততায় প্রায় অচল হয়ে পড়েছে পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থা। পানি শোধনাগারের পুকুরগুলো শুকিয়ে যাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। পৌরসভা সূত্র জানায়, প্রতিদিন প্রায় 1 কোটি লিটার পানির চাহিদা থাকলেও বর্তমানে সরবরাহ করা যাচ্ছে মাত্র 19 লাখ লিটার। বাসিন্দারা প্রতিদিন ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সামান্য পানি সংগ্রহ করতে পারছেন। পানি ওইতে আসে না, আসতে আসে না, হাত দিয়ে টানা লাগে। পুষ্কুন্দি পানি গেলে নষ্ট, আদি গোসল করলে সারা গায়ে হয়েছে, ঘাপা আছে। আমরা মুখ দিয়ে পানি টানিয়ে টানিয়ে আনি, পানি দেওয়া ছাড়া মোটর দিয়ে বাড়ি বেড়ে লই যায় পানি। বিকল্প ব্যবস্থা না থাকায় অনেক পরিবার বাধ্য হয়ে ব্যবহার করছেন দূষিত লবণাক্ত পানি, ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। নিরাপদ পানি ব্যবহার না করলে স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়তে পারে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। সুপেয় পানির অভাবে আরো কিছু রোগ আমাদের এখানে আরো কিছু রোগী আসে, তার মধ্যে যেমন পেটে ব্যথা হয় অনেক রোগীর। এদিকে পানি সরবরাহ বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে খাস পুকুরগুলো আছে বা বন্দরের যে পুকুরগুলো আছে সেগুলো ইজারার বাইরে রাখার বিষয়ে পৌরসভার পক্ষ থেকে প্রস্তাবনা দেয়া হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী যদি কাজ নেওয়া হয়, পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে পৌরবাসীর যে সুপেয় পানির সমস্যা বর্তমান সময়ে যতটুকু রয়েছে সেটি নিরসন করা সম্ভব হবে। মোংলায় এখন পানি শুধু একটি প্রয়োজন নয়, বরং প্রতিদিনের সংগ্রামের নাম। দ্রুত টেকসই সমাধান না এলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে বলে আশঙ্কা স্থানীয়দের। বন্যহাতির অভয়ারণ্য বান্দরবান সদর, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বেশ কিছু দুর্গম এলাকা। চলাচলে পথ অবরোধ ও খাদ্য সংকটের কারণে প্রায় লোকালয়ে হামলা দিচ্ছে বন্যহাতির পাল। এতে করে একদিকে নষ্ট হচ্ছে কৃষকের জমির ফসল, অন্যদিকে প্রাণনাশে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। বান্দরবানের পাহাড়ি জনপদে একসময় ছিল বন্যপ্রাণীর নিরাপদ আবাস, কিন্তু সে অভয়ারণ্য এখন পরিণত হয়েছে আতঙ্কের জনপদে। বান্দরবানের লামা, সরই, নাইক্ষ্যংছড়ি ও সদর উপজেলার বেশ কয়েকটি দুর্গম এলাকার বনাঞ্চলে বসবাস করে বন্যহাতির দল। গহীন বনাঞ্চল ও দুর্গম পাহাড়ে প্রাকৃতিক খাদ্য গ্রহণ করে জীবনধারণ করে এসব বন্যহাতির পাল।
কিন্তু বন উজাড় হওয়ায় খাদ্য সংকটের কারণে বন্য হাতির পাল ঢুকে পড়েছে লোকালয়ে, নষ্ট করছে জমির ফসল, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক ও স্থানীয় বাসিন্দারা। হাতির ভয়ে সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। শুধু তাই নয়, হাতির তাণ্ডব থেকে ধানক্ষেত সহ জমির ফসল রক্ষায় পাহারা দিতে গিয়ে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন অনেকে। হাতি আসে, দানের সময় আসে, বিলের নামে ধান ক্ষেত খাই। এই আমার প্রবন্ধ গরু আছিল, গরু দুটো মারছে। তবে এসব বন্য হাতি নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা না থাকায় প্রাণনাশের আতঙ্কে বসবাস করছেন স্থানীয় বাসিন্দারা। স্যার, আমরা রাতে ঘুমাইতে পারি না, আমাদের ছেলে সন্তান আমাদের খুব কষ্ট হয়। গেলে আর হামলা করে আর গুয়াশা বুড়া বুড়া না মানুষজন বাইরে হামলা দূর এলাকা। বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা দেওয়ার কথা জানান বন বিভাগের কর্মকর্তা। ক্ষতিপূরণ নীতিমালা 2021 এই অনুযায়ী আমরা যাদের ফসলের ক্ষতি হচ্ছে সে বা কোনো ঘরবাড়ি ক্ষতি হলে এই আবেদনগুলো করলে আমাদের যে ক্ষতিপূরণ নিরূপণ কমিটি আছে সেই কমিটির কাছে আমরা প্রেরণ করি। ইতিমধ্যে যে আবেদনগুলো আমরা পেয়েছি সেই আবেদনগুলো আমরা কমিটির উপস্থাপন করা হয়েছে এবং রেজুলেশন আমরা পেয়েছি এবং এটা আমরা ঢাকায় প্রেরণ করেছি। বন বিভাগের তথ্য মতে গেল 5 বছরে বান্দরবান জেলায় বন্য হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে অন্তত 20 জন। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক। গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বৃত্ততে আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত গ্রিন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে।